প্রতি রাত ক্রস ফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি আমার মৃত্যু হয়, আমাকে শহীদ মর্যাদা যদি আমার লাশ রক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পৌঁছে দিয়ে মা স্ত্রী সন্তানের কাছে, মানুষের অনুভূতি কী হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখা শেষ করতে পারবো না, আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না। এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি। কোরআনে আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না। হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবার খায়নি, মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়নি। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন, এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বের সাথে বলতে চাই। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে, যে একজন আগে পিছু হতে পারে, তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো, আমাকে এসে আমাকে বলল যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন, আমি বিদেশে চলে যাব। আমি তাদেরকে বললাম, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে রেখে জুলুম করছেন, নির্যাতন করছেন, আমি এটা মানি না, মানব না, মিটিং মিছিল করতে পারছি না। আমি এটার প্রতিবাদে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি, আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ। আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন, মিটিং মিছিল হয় না, শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে থাকে, আমি বলেছি এটা মৌন প্রতিবাদ। যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমরা জুলুম করছেন, হারাম কাজ করছেন, এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে, এ আমার মৌন প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করবো কি করবো না, আমি দেশে থাকবোই থাকবো না, আমার মুসলেকা দিয়ে আমি মুক্তি পেতে চাই না। আমার আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন, আমি এটা দৃঢ়তার সাথে বলেছি, তারপরে আমাকে আর কিছু বলেনি। জুলাই মাসের এখন শেষ দিকে আসি। আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন ওঠার আওয়াজ পেতাম। দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ, ওটার আওয়াজ প্লেনগুলো একরকম, আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিমানের ওগুলোর আওয়াজ এখন দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম। তো টোটাল দিনে 20 থেকে 22টা প্লেনের আওয়াজ পেতাম। জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল। তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন হচ্ছে। সাধারণত আমাদের দেখা যায় লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল বন্ধ। আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা। আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি প্রাউড অফ দ্যাম। আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে গর্ববোধ বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি। তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে। কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে, কিছু একটা হচ্ছে। আমি দু একজন একটু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, বাট আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয় একটা কথা বলবেন না। আমি একটু দুটো মাঝে মাঝে তাদেরকে, তারা অনেকে আমার কাছে, আমি কোরআন হাদিস পড়ি, আমার কোরআন হাদিসে বিভিন্ন মশলা মশাইল জানতে চেত, নামাজের বিভিন্ন বিষয় জানতে চেত। এগুলি নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে সুরাইদের হাজির হয়ে যেত। আপনি কথা বলছেন কেন, প্রয়োজনীয় কথা বলছেন কেন? তো আমি বলেছি যে আমি কোনো আজে বাজে কথা বলছেন। ও আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল যে আপনি সৈনিক যারা ডিউটি করে তাদের আজে বাজে কথা বলবেন না। আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে, অবৈধভাবে আটক করে রেখেছে, এটা হারাম কাজ করে, জুলুম কাজ করে। এটা আমি যারা আমাকে রুম থেকে ডিউটি করে নিয়ে যেত, খাবার দিত, তাদেরকে মাঝে মাঝে বলতাম। তারা এগুলো করেছে কর্তৃপক্ষ জানানোর পরে আমাদের অফিসাররা বলেছিল, তারা জিজ্ঞাসাবাদের সময় আপনি তাদের আবার আজে বাজে কথা বলেন কেন? তো আমি তাদের দৃঢ়তার সাথে বলেছি আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে জিজ্ঞাসা করে আসেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য অর্জন আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। আজ আমি কোনো আজে বাজে কথা বলে না। আপনারা বলেন আমি কি হতো একটা বাক্য বলেন আমি কি আজে বাজে? তারা তো এই কথা বলতে পারছে না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না, আমরা অবৈধ কাজ করেছি, অপহরণ কাজ করেছি, এগুলো মুক্তি বলতে পারছে, খালি বলে আজে বাজে কথা বলবেন না। আমি বললাম আমি কোনো আজে বাজে কথা বলি না, যা বলি আমি প্রয়োজনে কথা বলি। ওই সুপারভাইজার এসে বলে যে আপনি প্রয়োজনীয় কথা বলবেন না। আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না। আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি, আমি আল্লাহ রসুলের কথা বলেই যাব। আমার যদি মৃত্যু হয় তাও আমি বলে যাব আপনারা যা পারেন করেন।
তারপরে শুধু কথা বলুন না আপনি কথা বলেন না, উপরস্থ কর্তৃপক্ষ জানলে অসুবিধা হবে। তো আমি সময় সুযোগ মতো তারা জিজ্ঞাসা করতো, বলতাম, অনেক সময় আমার মন ভালো থাকলে আমি নিজে থেকে বলতাম। তো জুন মাসের জুলাই মাসের 5 তারিখে যে বিপ্লব হয়ে গেছে এটা তো আমি জানি না। আমাকে 5 তারিখ 10:30টার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তার প্রথমের দিকে সকালের দিকে আসতেন, আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজর নামাজ তাহাজ্জুদ করে ফজর করে ঘুমাই, আমার যদি 2টার দিকে আসে আমার সুবিধা হয়। তারপরে 2টার দিকে আসতেন এবং তিনি 30শে জুলাই আমার যতটুকু মনে পড়ে শেষ দেখে গেছেন। তার মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেলো, 5 দিন আগে ডাক্তার দেখে গেলো, আমার রক্ত পরীক্ষা গেলো এবং ডাক্তার রিপোর্ট আমাকে জানালো সব রিপোর্ট নর্মাল আছে। তো এখন ডাক্তারের কাছে 10:30টার সময় কোথায় নিয়ে যাবেন? বলেন আপনাকে ডাক্তারের যেতে হবে। বলে আমাকে আমার রুম থেকে চোখ হাত বেঁধে মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই 1-1.5 মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আরেকটা রুমে নিয়ে গেল। এখন আমি ধারণা করি যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার, কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার, ব্রিগেডিয়ার হাসানের সাহসী অফিসার, কিছু অফিসার বোধহয় ওই কচু খেতে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে, আমরা আজমিকে চাই, আজমিকে চাই। তখন তারা তাদের সবচেয়ে বিঘ্ন সময় নিয়েছে, এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতটুকু শুনতে পেরেছি বাইরে এসে। ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুমগুলোতে আমার সার্চ করে, এই জন্য তারা আমার ওর দিকে সরিয়ে আরেকখানে নিয়ে গেল। 5 তারিখ রাতের কথা বলছি আমি, 10:30টায়। তারপরে ওখান থেকে আমাকে রাত্রে 2:30-3টার দিকে বললো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। তো আমি বললাম গত 8 বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে, আমার 1-2টা দাঁত ভেঙে গেছে, আমার কানে সমস্যা হচ্ছে, আমার চোখে দাম চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি, কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না। আমি বলতাম আমার চোখের চিকিৎসা তাদের স্পষ্ট জবাব, আমার চোখের চিকিৎসা হবে না, দাঁতের চিকিৎসা হবে না, কানের চিকিৎসা হবে না, এখানে রেখে যা করা যায় করা যাবে। ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন। আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেল, তো একটা ওষুধ দিলেন, পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল। যাই হোক পরবর্তীতে ওষুধ সংশোধন, আমার এই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে, চামড়ায়, হাতে পায়ে চামড়া নানান সমস্যা হয়েছে। তো আমি বললাম যে এত 8 বছর ধরে আমি বলছি আপনাদের কাছে আমাকে হাসপাতালে নিয়ে যান, আপনারা হাসপাতালে নিয়ে যেতেন না, এখন রাত 3টার সময় আপনার হাসপাতালে নিয়ে যেতে কী কথা? তো বলে না যেতে হবে। তো তার যেতে হবে বলে তার কিছু উপায় নেই, চোখ হাত বেঁধে আবার মুখোশ পরে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, রাত 2:45টার দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর শেষ নাই। তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না, আপনারা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন? কিন্তু জবাব দিল না। তারপরে রাস্তা ভাঙাচোরা। তো বললাম যে ঢাকা শহরের রাস্তা তো এত ভাঙাচোরা না, আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি? তার কোনো জবাব দিল না। আমাকে নতুন একখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই ওরকম বন্দিশালার মতো একটা বন্দিশালা, এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল, ছোটো রুম, একটা খাট একটা টেবিল ছিল। তো আমাকে বললো আপনি এখানে থাকেন না। তখন ওখানে রুমে একটা ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় 5:45। তো প্রায় 3 ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে। এবং আমি যতটুকু অনুমান করতে পারি, এখন যেটা অনুমান করছি, রাস্তাঘাটে যে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি, তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে। এটা এখন আমি অনুমান করে বলছি। তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন, আমি বললাম আপনারা আমার হাসপাতালের কথা বলে এখানে কোথায় নিয়ে আসলেন? আরেক বন্দিখানায়। বলে থাকেন, আমাকে পরে জানানো হবে। তো এটা 6 তারিখ সকালের কথা বলছি। 6 তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাতটা মুক্তি দেওয়া হতে পারে। একজনে বললো আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন। তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরি না, আমি সাইজ বলতে পারবো না। তো তারা একটা কাপড় নিয়ে আসলো, আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন, আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গাঞ্জি পরেছিলাম ওই কাপড়গুলো, ওটা পরে দেখলাম ঠিক আছে। তো বললো আমরা রাত্রে 2:30-3টার দিকে আপনাকে নিয়ে যাব। তো 2:30-3টার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না, আপনার কালকে মুক্তি হবে। আমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই, আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে। পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত 9টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত 9:30 দিকে ভাত খেতাম, বললো রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে, আপনাকে 8টার দিকে ভাত দিয়ে দেবো, এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম। তখন তো আমি কোথায় নিয়ে যায়, আবার কোথায় নিয়ে মেরে ফেলে, কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে। আমাকে এগুলি ভাওতা দিয়ে আমাকে কোথাও নিয়ে গুম করে মেরে ফেলবে, লাশ কোথায় ফেলে রাখবে, এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না। যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম। তার 9:15 দিকে নিয়ে রওনা হলো। প্রায় 2.5 ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তা এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল, আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া। তোমায় বললাম এটা কোথায়?
বললো ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওইদিকে পিছন দিক থেকে গাড়ি আসবে, আপনি বাস স্ট্যান্ডে গেলে যেতে পারেন খুব বাস। আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল, বললো আপনি মুক্তি, আপনি এখন মুক্ত, আপনি যেতে পারেন। জিজ্ঞাসা করলাম রাত কটা বাজে, তখন রাত 11:15। তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার রিয়াবাগ আমি প্রকাশ করতে পারবো না, আমি আকাশের দিকে চাকে চিৎকার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি করিম, আল্লাহ আমি তো 8 বছর পরে তোমার আকাশ দেখছি, তোমার তারা দেখছি, তোমার মেঘ দেখছি, তোমার চাঁদ দেখছি, আল্লাহ মাটির দিকে থাকে বললাম, আল্লাহ তোমার মাটির মানুষ আমি, তুমি আবার সে মাটি দেখাচ্ছ 8 বছর পরে। আমি রেগে উত্তেজনায় কতক্ষণ মধ্যে বলেছি বলতে পারবো না। তখন হঠাৎ করে মাথা একদম চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। আমি গাড়ি থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম, আমার জিপে ওর নিয়ে গেছিলো, ডানে একজন বসা, বামে একজন বসা। তো আমি বললাম আমার মাথা ঘুরাচ্ছে, আমি একটু বসতে পারি, বলে আচ্ছা বসেন। বসলাম, কিছুক্ষণ পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো। আমি নামলাম, আমার বামে যে বসা ছিল সে আমাকে হাতে টাকা দিল, আপনি টাকা নেন। তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত, বলে আমি জানি না ঠিক। এখানে কত টাকা, 5,000 টাকা। আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই, আল্লাহ আপনাকে আপনাদের টাকার মুখোপক্ষী করেনি, আমার টাকার দরকার নেই, আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেন। বললো না আপনি নিয়ে যান, আপনি না যা করেন করেন, আপনি দান করেন, আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে। তাদের সাথে 1 সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না। তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, সবাই মুখোশ করা ছিল, যার ফলে দেখার কোনো সুযোগ নেই। আমি খুব সংক্ষেপে বাকি রয়ে শেষ করে দিচ্ছি। মাটিটা একটু এলোমেলো ছিল, উঁচু নিচু ছিল, আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না। আবেগে উত্তেজনায় রাস্তা উঁচু নিচু, দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না। এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়ে এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। আমার তখন মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি। কীভাবে যে আমি 100 গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না। দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাকে ঢাকা যাবেন? আমরা ঢাকা যাবো না, চিরাং যাবো। আপনি ঢাকায় কোথায় যাবেন? আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দিতে পারেন বা বাপতলির মধ্যে, টেকনিক্যাল মোড়ে নামাবো, আপনি উঠেন। তো আমি বাসে উঠলাম, উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নাম্বার না, আমার 2টা নম্বর ফোন নাম্বার আমার জানা ছিল, আমার স্ত্রীর নাম্বার আর আমার চাচাতো ভাইয়ের নাম্বার, এই নাম্বার দুটো মনে ছিল। আমি দুজনকে ফোন করে বললাম, তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামিয়ে নিল। তারপরে তো ওখান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে কিছু চেক আপটা করে আমি 7 তারিখ রাতের কথা বলছি, এটা 8 তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম।